আচ্ছা, আমরা ১ম যে টপিকটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে পরাবিদ্যুতের মেরুকরণ। ঠিক আছে? তো ১ম এ জানতে হবে পরাবৈদ্যুতিক পদার্থ বা ডাইইলেকট্রিক সাবস্টেন্স বলতে আমরা কি বুঝি? তো আমরা জানি যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ আধান সহজেই প্রবাহিত হয় তাকে আমরা বলি তড়িতের পরিবাহী বা সুপরিবাহী। আচ্ছা, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ আধান প্রবাহিত হতে পারে না তাকে আমরা বলি অন্তরক পদার্থ, তাই তো? তো পরিবাহী পদার্থ কাকে বলা হয়? যে সমস্ত পদার্থের পরমাণুতে ন্যা একদম সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব কম থাকে, সেই সমস্ত ইলেকট্রনগুলো সামান্য উত্তেজিত হলেই নিউক্লিয়াস থেকে মানে পরমাণু থেকে বেরিয়ে যায় এবং ওই পরিবাহীর মধ্যে ঘোরাফেরা করে, যাদেরকে আমরা বলি ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এবং এরাই পরিবাহীর তড়িৎ পরিবহনের জন্য দায়ী হয়, সুপরিবাহিতার জন্য দায়ী হয়। অপরপক্ষে অন্তরক পদার্থের পরমাণুগুলোতে একদম আউটার অরবিটের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল অত্যন্ত বেশি হয় বলে কোনোভাবেই উত্তেজিত করলে আমরা কোনো ফ্রি ইলেকট্রন বা মুক্ত মানে ওই পরমাণু থেকে কোনো ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে পারি না, ঠিক আছে? তো ফলে তড়িৎ পরিবহনের জন্য কোনো ইলেকট্রন পাওয়া যায় না, সেই জন্য এই ক্ষেত্রে এদের মধ্যে দিয়ে কোনো তড়িৎ পরিবহন হয় না। পরিবাহী পদার্থের বাইরে থেকে যদি আমরা কোনো আধান দিই, আধান কিন্তু যে জায়গায় মানে আধানটা পরিবাহী পদার্থের সর্বত্র বণ্টিত হয়ে যায়, সঞ্চালিত হয়ে যায়, কিন্তু অন্তরক পদার্থের কোনো একটা জায়গায় যদি আমরা একটা আধান দিই, ওই আধান কিন্তু ওই জায়গাতেই স্থির অবস্থায় থাকে, ঠিক আছে? তো এবার যেটা জানবো যে পরাবৈদ্যুতিক পদার্থ কাকে বলা হয়। পরাবৈদ্যুতিক পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ, এটা বেসিক্যালি অন্তরক পদার্থ, যার তড়িৎ পরিবহন করার কিন্তু কোনো ক্ষমতা নেই, কিন্তু যদি একে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় তখন এর মধ্যে কিছু পরিমাণ বিদ্যুৎ সঞ্চালিত হয়, যে ঘটনাটাকে আমরা বলি কি পরাবিদ্যুতের মেরুকরণ। ঠিক আছে? তো তাহলে আমাদের ১ম জানতে হবে পরাবিদ্যুতের মেরুকরণ কাকে বলা হয়। ঠিক আছে? তো এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছ ২ টো প্লেট আছে। একটা লাল রঙের প্লেট, একটা নীল রঙের প্লেট। এরা দুজনেই পরিবাহী। লাল রঙের প্লেটে আমরা ধনাত্মক আধান দিয়েছি, নীল রঙের প্লেটে দিয়েছি ঋণাত্মক আধান। যদি উভয় প্লেটেই সমপরিমাণ ধনাত্মক ঋণাত্মক আধান দিই, তাহলে এদের মধ্যবর্তী অঞ্চলে প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে একটা সুষম তড়িৎক্ষেত্র তৈরি হবে। ঠিক আছে? এবার এই সুষম তড়িৎক্ষেত্রের মধ্যে যদি আমরা কোনো পরাবৈদ্যুতিক পদার্থকে রেখে দিই, তো তাহলে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটাকেই বলা হয় ডাইইলেকট্রিক পোলারাইজেশন বা পরাবিদ্যুতের মেরুকরণ। ঠিক আছে? তো ১ম যেটা জানবো যে পরাবৈদ্যুতিক পদার্থ, তো এটা তো তোমরা সংজ্ঞায় বুঝতেই পারছো যে এখানে কোনো মুক্ত ইলেকট্রন নেই, কারণ এই যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলি ওর নিউক্লিয়াসের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে। ২ ধরনের পরাবৈদ্যুতিক পদার্থ হয়। ঠিক আছে? তো এক হচ্ছে অমেরুবর্তী পদার্থ, আরেকটা হচ্ছে মেরুবর্তী পদার্থ। অমেরুবর্তী পদার্থ বলতে তাদেরকে বলা হয়, যাদের উদাহরণ হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, ১ম এ যেটা পড়বো, অমেরুবর্তী পরাবৈদ্যুতিক পদার্থ কাকে বলা হয়? তো অমেরুবর্তী পদার্থের উদাহরণ আমরা কি জানি? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। তো এদের ক্ষেত্রে কি হয়? এদের যে দেখো এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ এবং তাকে ঘিরে ইলেকট্রনগুলো বিন্যস্ত আছে। তো এই পজিটিভ নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জের ভারকেন্দ্র মিডল পয়েন্ট, তো আর ইলেকট্রনগুলো যদি সুষমভাবে বণ্টিত থাকে তখন তাদের যে ভারকেন্দ্রও একটা পয়েন্টে হবে। তো অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রে এই পজিটিভ চার্জের ভরকেন্দ্র বা ভারকেন্দ্র এবং নেগেটিভ চার্জের ভরকেন্দ্র বা ভারকেন্দ্র একই পয়েন্টে অবস্থান করে। ফলে কি হয় যে এদের মধ্যে কোনো রকম মানে এই পরমাণুগুলোর মধ্যে কোনো রকম দ্বিমেরু তৈরি হয় না। ঠিক আছে? তো সেই সমস্ত পদার্থকে বলা হয় অমেরুবর্তী পদার্থ, যার উদাহরণ তোমরা দেখলে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। আর মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে কি হয়, যেমন হচ্ছে জল, কার্বন মনোক্সাইড, এদের ক্ষেত্রে কি হয়, এদের স্ট্রাকচারটা এমন হয়, অণু বা অণুর স্ট্রাকচার, যে এদের ক্ষেত্রে কি হয়, এদের পজিটিভ চার্জের ভারকেন্দ্র এবং নেগেটিভ চার্জের ভারকেন্দ্র কিন্তু এক পয়েন্টে হয় না, ক্ষুদ্রতম দূরত্বের থেকে এরা একটা স্থায়ী তড়িৎ দিয়ে গঠন করে। বুঝতে পেরেছো? তার মানে মেরুবর্তী পদার্থের প্রতিটা পরমাণু বা অণু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের অনুপস্থিতিতেই কিন্তু একটা স্থায়ী দ্বিমেরুর মতো কাজ করে। কিন্তু এই দ্বিমেরুগুলো নর্মাল টেম্পারেচারে এমন র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে যেদের নেট যে ডাইপোল মোমেন্টটা শূন্য হয়। ঠিক আছে? আর অমেরুবর্তী পদার্থের অণুগুলোতে যদি বাইরে বহিস্থ ফিল্ডের মধ্যে রাখা না হয়, তাহলে এদের অণুগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো দ্বিমেরু থাকবে না। ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে যে এই অমেরুবর্তী বা মেরুবর্তী যে কোনো ডাইইলেকট্রিককে যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্থাপন করি, তখন কি ঘটনা ঘটবে? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছ তোমরা, যে এই প্লাস চার্জ মানে এই যে লাল প্লেট এবং নীল প্লেটের মধ্যে যে এই যে
প্লাস এবং মাইনাস আধান দেওয়া হয়েছে, ঠিক আছে? এর জন্য এখানে প্লাস থেকে মাইনাসের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। সেই ফিল্ডের মধ্যবর্তী স্থানে যদি পরাবিদ্যুৎটাকে আমরা স্থাপন করে দিই, তখন কিন্তু পরাবিদ্যুতের পোলারাইজেশন হয়। তো প্রথম কথা যে যারা ধরো অমেরুবর্তী, সেই সমস্ত অণু বা পরমাণুর ক্ষেত্রে কি হয়, ফিল্ডের মানে প্রতিটা অণু বা পরমাণুর যে নেগেটিভ চার্জের যে সেন্টারটা, তারা প্লাস এই পজিটিভ প্লেটের দিকে সরে যায়, আর প্রতিটা অণুর পজিটিভ চার্জের যে সেন্টারটা, সে হচ্ছে ওই নেগেটিভ প্লেটের দিকে সরে যাবে। ফলে প্রত্যেকটা যে দ্বিমেরু, মানে প্রত্যেকটা যে পরমাণু, তারা কিন্তু একটা দ্বিমেরু তৈরি হবে তার মধ্যে। কিন্তু এই দ্বিমেরুটা কিন্তু আবিষ্ট দ্বিমেরু। যতক্ষণ এক্সটার্নাল ফিল্ডের মধ্যে ওই অণু বা পরমাণু থাকবে, ততক্ষণই কিন্তু এই দ্বিমেরু স্থায়ী থাকবে। কি আর মানে এক্সটার্নাল ফিল্ড থেকে আমি যদি সরিয়ে নিই, পরাবিদ্যুৎ থাকে, তখন কিন্তু প্রতিটা অণুর মধ্যে কিন্তু আর কোনো তড়িৎ দ্বিমেরু গঠন হবে না, ঠিক আছে? তাহলে দেখা গেল যে অমেরুবর্তী ডাইলেকট্রিকের ক্ষেত্রে তাকে যদি এক্সটার্নাল ফিল্ডে রাখা হয়, তখন প্রত্যেকটা পরমাণু বা অণুর মধ্যে একটি আবিষ্ট দ্বিমেরু তৈরি হয়। এবার এক্সটার্নাল ফিল্ডের স্ট্রেংথ যদি আমরা বাড়াই, মানে এই যে প্লাস মানে মানে লাল আর নীল প্লেটের যে প্লাস মাইনাস চার্জের পরিমাণটা যদি আমরা বাড়াতে থাকি, তখন দেখা যায় এই যে প্রত্যেকটা অণু ধীরে ধীরে ওই ফিল্ডের ডিরেকশানে, মানে ওই ফিল্ডের সমান্তরালে নিজেদেরকে সজ্জিত করে, ঠিক আছে? প্রথমে এরা কি থাকে, প্রথমে এরা র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। ধীরে ধীরে যত এক্সটার্নাল ফিল্ড বাড়ায়, তখন এই যে ছবির যে ছবিটা আছে, এই অনুযায়ী ওরা সজ্জিত হয়। এবং যখন একটা নির্দিষ্ট ফিল্ডের জন্য এই মিডিয়ামটায় যতগুলো অণু আছে, তারা এই যে যে সজ্জাটা তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে সজ্জিত হয়ে যায়। এই অবস্থা মানে সবাই ওই ফিল্ডের ডিরেকশনে নিজেদেরকে সজ্জিত করে। তাই এই অবস্থাটাকে বলা হয় ডাইইলেকট্রিক পোলারাইজেশন, ঠিক আছে? তো এটা তো হলো অমেরুবর্তীর ক্ষেত্রে। আর মেরুবর্তীরা নর্মাল টেম্পারেচারে র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকে। যত ফিল্ড স্ট্রেংথ আমি বাড়াবো, তত ধীরে ধীরে প্রতিটা অণু এই যে ছবি অনুযায়ী দেখতে পাচ্ছ, এই ছবি অনুযায়ী নিজেদেরকে ওই ফিল্ডের এক্সটার্নাল ফিল্ডের সমান্তরালে নিজেদেরকে সজ্জিত করে। এবং যদি এই মানে পরাবিদ্যুৎটা সুষমভাবে এটা যদি সমবর্তিত হয়, তখন সিস্টেমে যতগুলো অণু আছে, প্রত্যেকে একদম পরপর পরপর সজ্জিত হয়ে যায়, ঠিক আছে? তো এই অবস্থাটাকে বলা হয় ডাইইলেকট্রিকের পোলারাইজেশন। এখন এখানে একটা আধান তৈরি হয়, যেটাকে বলে বদ্ধ আধান। কিভাবে তৈরি হচ্ছে দেখো, প্রত্যেকটা অণুই দেখো এমনভাবে সজ্জিত হয়েছে যে মাইনাস প্লাস পরপর চার্জগুলো আছে, ঠিক আছে? তো এবার প্রত্যেকটা অণুর প্রথম যে মাইনাস চার্জ যদি বাদ দাও, তারপরের প্লাস মাইনাস চার্জগুলো একে অপরকে দেখো ক্যান্সেল করছে। প্রথম প্লাস মাইনাস, পরের প্লাস মাইনাস, পরের প্লাস মাইনাস, তিনটে একে অপরকে ক্যান্সেল করে দেয়। কিন্তু লাস্টের যে মানে একদম ডান দিকে প্রথম সারির বাঁ দিকের যে অণু, তার যে প্রথম নেগেটিভ চার্জ, আর প্রথম সারির একদম ডান দিকের অণুর একদম ডান দিকে যে পজিটিভ চার্জ, এদেরকে কিন্তু কেউ প্রশমিত করতে পারে না, ঠিক আছে? এবার যদি পরপর আমরা সারিগুলোর কথা দেখি, প্রত্যেক ক্ষেত্রে নেগেটিভ, প্রথম যে একদম বাম দিকের নেগেটিভ চার্জ আর ডান দিকের পজিটিভ চার্জগুলো থেকে যায়, বাকি যত আধান আছে সবাই কিন্তু একে অপরকে প্রশমিত করে দেয়, ঠিক আছে? এর ফলে কি হয়, এই যে পরাবৈদ্যুতিক পদার্থটা আমরা নিয়েছি, তার পৃষ্ঠতল বরাবর আধান জমা হয়ে থাকে, মধ্যে কোনো আধান থাকে না, ঠিক আছে? এই আধানকে আমরা বলি বদ্ধ আধান। তো যদি ডাইইলেকট্রিক পোলারাইজেশনটা সুষমভাবে না হয়, মানে অসমভাবে হয়, তখন এই ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যেও আমরা কিছু রকম আধান পাই, বদ্ধ আধান। কিন্তু এদিকে বদ্ধ আধান বলে কেন? এরা এই পরমাণুর বাইরে বেরোনোর ক্ষমতা রাখে না, ওর মধ্যেই আবদ্ধ থাকে। তো সেই জন্য একে বলা হয় বদ্ধ আধান, ঠিক আছে? আচ্ছা, এবার তো এখন কি হচ্ছে দেখো, এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো তোমরা দেখতেই পাচ্ছ, যাকে আমরা ক্যাপিটাল ই দ্বারা ইন্ডিকেট করেছি, ঠিক আছে? এবার এর ফলে যদি এই ডাইইলেকট্রিকটা সুষমভাবে মানে পোলারাইজড হয়ে যায়, তখন ওর দেখো দুটি পৃষ্ঠে, মানে বাম পৃষ্ঠে নেগেটিভ আধান আর ডান পৃষ্ঠে পজিটিভ আধানের সঞ্চার হয়। কিন্তু মধ্যবর্তী স্থানে কিন্তু কোনো রকম কোনো আধান থাকে না। তো এই যে নেগেটিভ আধান, দুটি পৃষ্ঠতলে যে দুটো আধান আছে, তারা সমপরিমাণ হয়। কারণ এটা তড়িৎ আবেশের দরুন তৈরি হয়, এবং আমরা জানি কি আবেশ কি করে, ইকুয়াল অপোজিট আধান তৈরি করে, ঠিক আছে? তো এই আধানের জন্য এখন এই ডাইইলেকট্রিকের মধ্যে একটা তো
একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, যেটাকে আমরা ইপি ভেক্টর দিয়ে দেখিয়েছি ছবিতে। এর ডিরেকশন কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের উল্টো দিকে হবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় কী হয়, প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে। কারণ আমরা যদি একটা ওই যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, ওখানে যদি একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি, প্লাস চার্জ ওই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে, আর নেগেটিভ চার্জ ওই পজিটিভ চার্জকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে। তো এই যে ইপি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিন্তু দেখো প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে ডাইলেকট্রিকের মধ্যে, ঠিক আছে। তাহলে এখন লব্ধি ফিল্ড কত হবে ক্যালকুলেট করতে হবে। দেখো ডাইইলেকট্রিক মিডিয়ামটার উপর বাইরে থেকে কাজ করছে ক্যাপিটাল ই ভেক্টর, ভিতরে তৈরি হচ্ছে ইপি ভেক্টর যার ডিরেকশন উল্টো দিকে। তো বুঝতে হবে যে ই আর ইপির মধ্যে কার ম্যাগনিটিউড বেশি। দেখো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে ব্যাটারি, এবং ব্যাটারিতে তো অপরিসীম আধান থাকে, তো সেই জন্য ব্যাটারির জন্য যে ইলেকট্রিক ফিল্ড তার মান কিন্তু ইপির থেকে অনেক বেশি হয়। তো আমরা জানি এই যেহেতু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর রাশি, তো লব্ধি ফিল্ডের ডিরেকশন কিন্তু হবে যার মান বেশি সেই দিকে, কারণ ই আর ইপির মধ্যে যেহেতু ক্যাপিটাল ইর মান বেশি, অতএব লব্ধি ফিল্ডের ডিরেকশন কিন্তু হবে তোমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে সেদিকেই হবে, কিন্তু মানটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের থেকে কম হবে। তো লব্ধি ফিল্ডকে আমরা দেখো এখানে ক্যালকুলেশনে ই ডট ই ড্যাশ দ্বারা দেখিয়েছি। তো এবং ই ড্যাশের ভ্যালু কিন্তু কী হচ্ছে, ই ড্যাশ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ক্যাপিটাল ই ভেক্টর ডিভাইডেড বাই কে, মানে কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। তো এইভাবে এই ডাইলেকট্রিকের পোলারাইজেশন হচ্ছে। এখানে যেটা আরেকটা জিনিস জানতে হবে, এই ডাইলেকট্রিক পোলারাইজেশনটাকে আমরা ম্যাথামেটিক্যালি ইন্ডিকেট করি পোলারাইজেশন ভেক্টর দ্বারা, যেটা হচ্ছে ক্যাপিটাল পি ভেক্টর, ঠিক আছে। তো একটা ডাইলেকট্রিকের যদি টোটাল ভলিউম হয় ভি, এবং তাতে যদি আবিষ্ট দ্বিমেরু ভ্রামকের মান হয় স্মল পি, তাহলে ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, মানে ওই ডাইপোল মোমেন্টকে মোট ভলিউম দিয়ে ভাগ করে দিলে যেটা পাই সেই ভেক্টরকে বলা হয় ক্যাপিটাল পি ভেক্টর। মানে যেটা দেখো বা মানে বলতে গেলে বলতে পারি সংজ্ঞা অনুযায়ী যে কোনো মেরুবর্তিত পদার্থের একক আয়তনের মোট দ্বিমেরু ভ্রামকের দ্বারা ওই পদার্থটির মেরুবর্তিতা পরিমাপ করা হয়, এবং ক্যাপিটাল পি ইকুয়াল টু হচ্ছে দেখো মানে ওই ডেল্টা, এখানে ডেল্টা ভি যদি আয়তন নেওয়া হয়, ডেল্টা ভি আয়তনে যদি সামেশন ওভার পি আই অ্যামাউন্ট দ্বিমেরু ভ্রামক তৈরি হয়, তাহলে এদের দুজনের অনুপাতটাকে বলা হয় পোলারাইজেশন ভেক্টর। এই মানে একক আয়তনে দ্বিমেরু ভ্রামকের যে মান তাকেই বলা হচ্ছে পোলারাইজেশন ভেক্টর, এবং তার এখানে একক মাত্রা ইত্যাদি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, দেখে নেবে। এখন এই যে ডাইলেকট্রিক মিডিয়ামটার জন্য পোলারাইজেশন ভেক্টরের ভ্যালু কত আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে। ধরো এই যে ডাইলেকট্রিক মিডিয়ামটার লেন্থ হচ্ছে স্মল এল, এবং ডান পৃষ্ঠ এবং বাম পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে আলফা, ঠিক আছে। তাহলে এখন যদি উভয় পৃষ্ঠে মাইনাস কিউ আর প্লাস কিউ আধান সঞ্চিত হয়, তাহলে এর যে ডাইপোল মোমেন্ট কি হবে, আধান মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স মানে এল, তাহলে এবং এর আয়তন কত হবে এল আলফা, ঠিক আছে। তাহলে এই যে পরাবৈদ্যুতিক মিডিয়ামটার আয়তন হয়ে গেল এল আলফা, এবং এই এল আলফা আয়তনে মোট যে আবিষ্ট দ্বিমেরু ভ্রামকের মান হচ্ছে কিউএল। তাহলে এবার যদি আমরা এই দ্বিমেরু ভ্রামককে আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা ক্যাপিটাল পি ভেক্টর পোলারাইজেশন ভেক্টর ইকুয়াল টু কী পাচ্ছি, কিউ বাই আলফা। এবার কিউ বাই আলফাটা আবার কি হচ্ছে, দেখো যে এটা হচ্ছে যে বাম, এই যে পরাবৈদ্যুতিক পদার্থটার বাম পৃষ্ঠ বা ডান পৃষ্ঠের একক ক্ষেত্রফলে সঞ্চিত আধান, মানে মেরুবর্তিত আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটাকে আমরা সিগমা দিয়ে ইন্ডিকেট করছি। তো যেহেতু এখানে পোলারাইজেশন হচ্ছে সিগমা পি দ্বারা ইন্ডিকেট করছি, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল পি ভেক্টর ইকুয়াল টু হয়ে গেল কি সিগমা পি এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে ওই দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন। আচ্ছা, এবার তোমাদের আরেকটা জিনিস এখানে একটু জেনে রাখতে হবে, যে যে কোনো ডাইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে গাউসের যে উপপাদ্যের রূপটা কী হয়। দেখো যেটা আমরা লিখতাম, একটা ধরো গাউসের উপপাদ্যের জন্য আমরা কিনতাম একটা বদ্ধ তল নিতাম, তার উপর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটার ক্ষেত্র সমাকল বার করতাম, মানে কি করতাম ই ডট ডিএস এর ভ্যালু বার করতাম ওই বদ্ধ তলের উপরে, ঠিক আছে। তো পরাবৈদ্যুতিক মিডিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না, তার জায়গায় নতুন একটা ভেক্টর আমাদেরকে নিতে হয় ক্যাপিটাল ডি ভেক্টর, যেটাকে আমরা বলি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে। এবং গাউসের সূত্রের রূপটা হয়ে যায় ক্লোজড সাইকেল ইন্টিগ্রেশন ওভার সারফেস ডি ডট ডিএস ইকুয়াল টু কিউ এফ। কিউ এফ হচ্ছে ওই বদ্ধ তলের মধ্যে থাকা মুক্ত
আধান। দেখো বদ্ধ তলের মধ্যে পরাবৈদ্যুতিক মাধ্যমের জন্য দু রকমের আধান থাকতে পারে, মুক্ত আধান, বদ্ধ আধান। কিন্তু গসেস লয়ে আমরা যে আধানটি নেব সেটা কিন্তু হবে শুধু মুক্ত আধান। তো ক্যাপিটাল ডি ভেক্টর ইকুয়াল টু কী হয়, এপসাইলন ই প্লাস পি ভেক্টর। পিটা হচ্ছে পোলারাইজেশন ভেক্টর, ই হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। আবার ডিকে অলসো আমরা লিখতে পারি, 2 নম্বর যে পয়েন্টে আছে দেখো, ডি সমান আমরা লিখতে পারি এপসাইলন ই, মানে যে মিডিয়ামটা আছে পরাবৈদ্যুতিক মিডিয়ামটা তার তড়িৎ ভেদ্যতা যেটা মাল্টিপ্লাইড বাই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তো প্রথম 1 নম্বর ইকুয়েশনের ডির জায়গায় আমরা কিন্তু এই এপসাইলন ই বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তো সেখান থেকে বসিয়ে আমরা পোলারাইজেশন ভেক্টর ক্যাপিটাল পি ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি, এপসাইলন জিরো ফার্স্ট ব্র্যাকেট এপসাইলন আর মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ ইলেকট্রিক ফিল্ড। এখানে এপসাইলন হারটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কোনো মাধ্যমে। ঠিক আছে, শূন্য মানে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার অনুপাত। ঠিক আছে, আবার দেখো এই পোলারাইজেশন ভেক্টরটার একটা বিকল্প রূপ হচ্ছে পি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এপসাইলন জিরো কাই ই ই। এখানে কাই ইটা হচ্ছে কোনো মিডিয়ামের ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। তো সেখান থেকে আমরা ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কি, মিডিয়ামের তড়িৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক -1। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন আর এর ভ্যালু হয় 1, সাসেপ্টিবিলিটি হয়ে যায় 0। তো এই ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা নিয়ে আমরা যখন পরে পড়বো, ক্যাপাসিটরের টা পড়তে গিয়ে পড়বো, এবং তাছাড়াও আমরা যখন এসি পড়বো, এসি মানে অল্টারনেটিং কারেন্ট পড়বো, তখন এই ডিটা নিয়ে আমাদের ডিটেলস জানতে হবে। ডির হচ্ছে তোমাদের মাত্রা ক্যালকুলেট করতে হবে, ডাইমেনশন ক্যালকুলেট করতে হবে, ইত্যাদি কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা যে চ্যাপ্টারটা পড়বো ওটা হচ্ছে ধারক ও ধারকত্ব। ঠিক আছে, তো শুরুতে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। তো দেখবে বাড়িতে আমাদের যে সিলিং ফ্যান আছে বা ফ্যান আছে, তো কখনো কখনো এটা চলতে চলতে হঠাৎ করে থেমে যায়, বা কিংবা খুব আস্তে আস্তে ঘুরতে আরম্ভ করে, তাতে আওয়াজ হয়। তখন আমরা কি বলি যে ওর কন্ডেন্সার খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো সেই কন্ডেন্সারের ছবি হচ্ছে এটাই। কন্ডেন্সার কিন্তু অ্যাকচুয়ালি একটা ধারক বা ক্যাপাসিটর। ঠিক আছে, তো এখানে পরপর আরও ধারকের, যেগুলো আমরা ল্যাবরেটরিতে যে সমস্ত ধারক ব্যবহার করি তার কিছু ছবি তোমাদেরকে দেখিয়েছি। বিভিন্ন ধরনের ধারক আছে দেখো। তো এবার প্রথম যেটা পড়বো যে ধারক কি এবং ধারকত্ব বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, তো এখন ধারক কি, সেটা ধারকের বহু ক্যালকুলেশন তোমরা করবে, বিভিন্ন রকম ব্যাপার, সেগুলো বুঝতে সবার আগে যেটা জানতে হবে ধারক জিনিসটা কি। ঠিক আছে,